সব রান্নাগুলি একেবারে আমাদের মনের মতো করে রান্না করেছি চমৎকার স্বাদে। কিভাবে রান্না করেছি সব কিছুই আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সবজিগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হাত, বটি, বাটি সব ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য কেটে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কয়েকটা উচ্ছে ছিল ফ্রিজে, উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে এরকম করে কুচিয়ে নিচ্ছি। 2টা আলুও কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু উচ্ছে একসাথে ভাজা করব। আলু, ধুন্দুল, কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করব। সাথে একটা ইলিশ মাছের মাথাও দেব। 3 রকমের শুটকি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা ছুরি শুটকি, কয়েকটা পোয়া মাছের শুটকি আর সাগরের অলুয়া মাছের শুটকি। সাগরের মাছ অথবা শুটকি যেটাই হোক, এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। 3টা লেবু কেটে নিয়েছি। লেবুর রসের সাথে সোডার দ্রবণ তৈরি করে 1 গ্লাস করে আমরা খেয়ে নেব। এই লেবুগুলাতে রস ভালো আছে। 1 গ্লাসে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নেব। বেকিং সোডা। সেদিন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ওখান থেকে 2 প্যাকেট বেকিং সোডা এনেছিলেন। হাফ চা চামচ দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে, না হয় এত পরিমাণে বিক্রিয়া করবে গ্লাস থেকে উতলে পড়ে যেতে চাইবে। আমি জানি আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন এখন অনেকেই জানতে চাইবেন যে দিদি লেবুর রসের সাথে বেকিং সোডার দ্রবণ তৈরি করে কেন খাচ্ছেন? এই দ্রবণ শরীরের জন্য যে কত উপকারী সেটা আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না। আমি ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের কথা শুনেছি, সব ডাক্তাররা একই কথা বলছেন। এদিকে আমাদের সবার প্রিয় ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওতেও একদিন দেখেছিলাম ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এবং মুজিবুর রহমান স্যার একসাথে দাঁড়িয়ে বেকিং সোডার এই দ্রবণ তৈরি করে ওনারাও খেয়েছেন এবং আমাদের সবাইকে এই বেকিং সোডা দিয়ে দ্রবণ তৈরি করে খাওয়ার পরামর্শ দিয়েছেন এবং কি কি উপকার হয় এবং কোন সময় কিভাবে খেতে হয়, পরিমাণ কতটুকু, সব কিছুই ওনাদের ভিডিওতে আমি দেখেছি এবং অনেক ডাক্তারদের ভিডিও দেখে তারপরেই সিদ্ধান্ত নিলাম বেকিং সোডা আমরাও খাবো। 1-1.5 বছর আগে ভিনেগারের সাথে বেকিং সোডা খেয়েছিলাম প্রায় 2 মাসের মতো, অনেক উপকারও পেয়েছি। তারপরে বিভিন্ন ধরনের ঝামেলায় এদিক সেদিক যাওয়ার কারণে কিছুদিন ওই বেকিং সোডা খাওয়া থেকে বিরত ছিলাম। এরপরে আবার যখন বুঝলাম যে না, এই জিনিসটা আবার খেতে হবে, প্রায় 3-4 মাস আগ থেকে আবার বেকিং সোডা খাওয়া শুরু করেছি। 2 প্যাকেট বেকিং সোডা খাওয়া হয়ে গেছে। এই প্যাকেটটা গতকাল খুলেছিলাম, আরও 1 প্যাকেট ঘরে আছে। গত 3-4 দিন আগে 2 প্যাকেট বেকিং সোডা একসাথে এনেছিলেন। এই বেকিং সোডা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে হলে ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, তাহলে নিজেই সব বুঝতে এবং জানতে পারবেন। আমাকে আর জিজ্ঞাসা করতে হবে না। আমি শুধু আমাদের দৈনন্দিন জীবনাচরণগুলি এবং রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসবই আপনাদের সাথে শেয়ার করি, তার জন্যই মাঝে মাঝে এইসব দেখাই।
যেন আপনারাও খেয়ে উপকৃত হন এবং খাওয়ার জন্য অনুপ্রাণিত হন। বেশি করে কুচানো পেঁয়াজ নিচ্ছি, একটা কাঁচকলা গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজটাকে নরম করে নিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। একটা কাঁচকলা ঘরে ছিল, আমি এভাবে আরও অনেকবার কাঁচকলা দিয়ে এরকম মাছের ঝাল রান্না করেছিলাম, খুবই চমৎকার হয়েছে। তাই একটা কাঁচকলা ঘরে ছিল, ওটা দিয়ে দিলাম। 1 কোষ সরিষার তেল দিয়েছি। খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম। একেবারে রেডি। হাত ধুয়ে সামান্য করে একটু জল দেব। রান্না বসিয়ে দিলাম। তেল গরম হলে অল্প একটু গোটা জিরা ফোড়নে দেব। ফোড়নটা রেডি হলে একটা একটা করে মাছ প্রথমে দিয়ে দেব। এরপরে সবজিগুলো মশলা সহ সব দিয়ে দেব। তারপরে ঢেকে অল্প তাপে উল্টে পাল্টে খুব সুন্দর মতো কষিয়ে নিয়ে ফোটানো গরম জল দিয়ে মাখো মাখো করে রান্না করব। মাছের সাথে কলাগুলিও একটু লাল লাল করে ভাজা হোক। কলাগুলি একটু ছড়িয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করেছিলাম। এরই মধ্যে ওপিঠটা লালচে হয়ে ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। মাছের মতো কলাগুলিও ভাজা হয়ে গেছে। ওপিঠটাও এরকম লালচে হোক। এদিকে ওয়াটার হিটারে জল ফুটতে বসিয়ে দিয়েছি। 5-6 মিনিট অল্প তাপে রান্না করেছিলাম। এখন দিয়ে দেব ফোটানো গরম জল পরিমাণ মতো। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। কষানোতেই সব সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। 3-4 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এরকম মাখো মাখো ঝোল থাক। এখন নামিয়ে নেব। এ ধরনের রান্না করতেও সহজ, খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবেও রান্না করতে পারেন। খুবই চমৎকার লাগবে খেতে। উচ্ছে ভাজা করব। সরিষার তেলে 1 মুঠো কুচানো পেঁয়াজ দিয়েছি। 3টা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ দিয়ে আলু উচ্ছে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিলাম। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো ভেজে নেব। এভাবে আলু উচ্ছে ভাজা করতে একটু সময় লাগে। চুলার তাপটা মিডিয়াম রাখবো। বেশি তাপ দিলে আবার পুড়ে যাবে, পুড়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। অনেকক্ষণ সময় পার হয়ে গেল। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আলু উচ্ছে ভেজে নিলাম। দারুণভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখতে যে কি ভালো লাগছে। উচ্ছেগুলি কিন্তু সবুজই আছে। 2 বার ঢাকা দিয়েছিলাম। এরপর শুধু নেড়ে চেড়ে
খুব সুন্দর মতো ভেজে নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে শুটকিগুলো দিয়ে দিলাম। আগেই শুটকিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। শুকনো কড়াইতে কিছুক্ষণ শুটকিগুলো নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিয়েছি। এরপর তেল দিয়ে অল্প তাপে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে শুটকিগুলো মচমচে করে ভেজে নেব। এরপরে পাটায় ছেঁচে গুঁড়ো করে দেব। একটা ইলিশ মাছের মাথা লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। এটাও লালচে করে ভেজে নেব। শুটকি থেকে কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। 3 রকমের শুটকি একসাথে রান্না করব। ঘরে অনেকগুলো শুটকি আছে, তবে রান্নার যখনই সুযোগ পাই তখন মন চায় সব রকমের শুটকি দিয়ে রান্না করি। দারুণভাবে মচমচে হয়ে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। একটু ঠান্ডা হোক, তারপরে পাটায় ছেঁচে গুঁড়ো করে নেব। ইলিশ মাছের মাথাটা ছোট ছোট করে কেটে দিয়েছি। নেড়ে চেড়ে খুব সুন্দর মতো লালচে করে ভেজে নেব। শুটকিগুলো দেখুন কতটা মচমচে হয়ে ভাজা হয়েছে। একটুও পোড়া দাগ লাগে নাই এবং মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, একটা আলু চৌকো করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো ছেঁচে খোসাটা আলাদা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লাল আবরণটা রয়েছে, ওটা থাকলেও কোনো সমস্যা হবে না। কাঁঠালের বিচির লাল আবরণটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এজন্য আমি কখনোই ফেলি না। দিয়ে দিলাম এবং ধুন্দুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ গুঁড়ো মরিচ দিয়েছি। ঢাকা দিয়ে চুলার তাপটা মিডিয়াম রেখেছি, রান্না হোক। এই সুযোগে আমি শুটকিগুলো ছেঁচে গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করব না, আধ ভাঙ্গা করে নেব। ছেঁচা দেওয়ার সাথে সাথে গুঁড়ো হয়ে যাচ্ছে এবং অর্ধভাঙ্গা করে নিলাম। সবগুলো উঠিয়ে নেব। ততক্ষণে ধুন্দুলটা মজে কিছুটা নরম হয়ে গেছে এবং জলও বের হয়ে গেছে। ধুন্দুলের জলেই রান্নাটা হয়ে যাবে। কাঁঠালের বিচি, আলু সব সিদ্ধ হয়ে যাবে। এবার চুলার তাপটা একেবারে কমিয়ে ঢাকা দিয়ে একটু সময় নিয়ে রান্না করব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেব ছেঁচে রাখা শুটকিগুলো। একটু মনোযোগ দিয়ে এভাবে শুটকি রান্না করলে শুধু শুটকি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত চমৎকার হয়। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, যেন পুরো ঘর শুটকির ঘ্রাণে মৌ মৌ করছে। ভালোভাবে সব মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে চুলার তাপটা একেবারে কমিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করেছি। এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে দেখুন। একটুও দাগ লাগে নাই, কিন্তু রান্নাটা দারুণভাবে হয়ে গেছে। সব নরম হয়ে গেছে। তবে কাঁঠালের বিচি খেতে খুব ভালো লাগে আমার কাছে। আমাদের দুজনের কাছেই ভালো লাগে। পার্থ খেতে চায় না, ওর জন্য একটা আলু দিয়েছি। রান্না শেষ, নামিয়ে নিলাম। কি যে ভালো লাগছে দেখতে। আপনাদের কাছে 3টি রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। একেবারে শুকনো শুকনো করে রান্না করেছি এবং লালচে হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। মাছের তরকারিটা দেখুন, এটাও দেখতে খুব লোভনীয় লাগছে। অবশ্যই খুবই চমৎকার হবে।
রান্নাবান্না শেষ, সব কিছু ধুয়ে মুছে রান্নাঘরটা খুব সুন্দর মতো গুছিয়ে রাখবো। সব কিছু টেবিলে নিয়ে আসলাম, এখন আমাদের জন্য খাবার বেড়ে নেব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং প্রতিনিয়ত ভালোবেসে আগের ভিডিওগুলিও দেখে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ও ভগবান, কাঁচামরিচ খাবে নাকি? কলা একটা আসিল না, এটা দিয়ে দিছি মাছের। অনেকদিন পরে ইয়া করছি, করলা ভাজা করছি এইভাবে। এখন বেশিরভাগ সময় ওই 2 ভাগ করে করি, ওইটাও বেশি ভালো লাগে। ভালো লাগে কেন করি না, ইচ্ছা করি, আজকে করলাম। আচ্ছা আচ্ছা, ইয়া শুটকি দিলাম। ওহ, শুটকির গ্রানে তো পেট ভরে যাবে। ইলিশ মাছের মাথা দিছি, 3 রকমের শুটকি দিছি। একটা হইল কি ছুরি শুটকি একটা দিছি, আমার নিজের তৈরি পোয়া শুটকি দিছি 7-8টা, আবার অলুয়া শুটকি দিছি 3-4টা, সব মিলিয়ে 3 রকমের শুটকি। আশা করি খুবই চমৎকার হবে। নিম পাতার গুঁড়ো সবসময় খাই না, 1-2 দিন পর পর খাই। কাগজি তো লইলাম না, এমনিতেই প্রতিদিন একটা একটা করে খাওয়া পড়ে। দারুণ লাগে, দেন অনেকদিন পর খাইয়ে করলা ভাজা এইভাবে। মাসি কই, মাসি একটা মাসি একদম। শুটকি তো পাই না, জল দিই নাই 1 ফোঁটাও। ঝাল ঠিক আছে নি শুটকি? জানালা খুলে দেওয়াতে কি সুন্দর হাওয়া। তবে এই সাইডে জানলা খুললে মনে হয় ভিডিও সুন্দর আসে না, এই কারণে খুলি না। মাগো, কাঁঠালের মিষ্টি এখন কি মিষ্টি, কি স্বাদ।
চমৎকার হইলো শুটকি। ও গরুটা মিলে তরকারিতে এখানে মিলে মিষ্টি বেশি কোনটা দুন্দুল আর কি খাবার কাঁঠালি বেশি ঝোলটা সবজি মিষ্টতা তো ভালো। তরকারিটা যে কি চমৎকার লাগে। এটা এটা তো ভালো হয়েছে, তো দারুণ লাগে। আস্তে ধীরে কর। ডাক্তাররা বলে সবসময় কয় মুখে খাবার নিয়ে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে সময় নিয়ে খাবেন, ওই খাবার শরীরের উপকার হয়। মুখে দিয়ে মাত্র গিললে এই খাবারের উপকার হয় না। এটাও দারুণ হয়েছে। কলাটা খাইতে খুব ভালো লাগে। কলাটা হয়নি। বাপরে বাপ, এই কাপড়টা দেখতে সুন্দর লাগছে না, কিন্তু এটা দিয়ে আমি এসব ছাঁকি, ভিনেগার ছাঁকি, কোনো পিঠা যদি বাফাইতে হয় পিঠা বাফাই, বিভিন্ন ধরনের কাজ করি। এটা আবার ধুয়ে শুকাই ফ্রিজে রাখি দিই, ফ্রিজের নর্মালের একটা ইয়েতে রাখি দিই। তো বাপরে বাপ, উত্তাগুলো কি আর ভিনেগার তৈরি করছি, ভিনেগারের প্রসেস শুরু করছি আজকে 22 দিন। তো আজকে সকাল থেকে গতকালও খেয়াল ছিল না, গতকালে ছাঁকিয়ে নিলে ভালো হতো। তো আজকে ছেঁকে সিডারটা আলাদা করে দিচ্ছি। ভিনেগারের বয়মের উপরে একটা পাতলা আবরণ বসে গেছে, এটা গলছে না এবং গলবেও না। ওটা সহজ ছেঁকে একটু চিপে রসটা বের করে ফেলে দেব। পরিষ্কার করে ধুয়ে নেব। আরে একটু পড়ে গেছে রে। বাস, আর বেশি চিপাচিপি করবো না, এটাই যথেষ্ট। এটা ধুয়ে শুকাই আনি। সিডারটা ঢাকা দিয়ে রেখে বয়মটা পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে আসলাম। চলুন দেখি, বয়মটা মনে হয় শুকিয়ে গেছে। একেবারে সন্ধ্যা পর্যন্ত রৌদ্র পড়ে ঘরে, তবে ভাদ্র মাসের রৌদ্র খুবই তাপ। অল্প সময়ের মধ্যে বয়মটা শুকিয়ে গেছে, তবে বয়মটা আমি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে রোদ্রে রেখেছিলাম। অল্প সময়ের মধ্যে বয়মটা একেবারে শুকিয়ে গেছে। শুকাই গেছে, ধুয়ে দিছি অনেকক্ষণ হয়, রোদও আছে সুন্দর। ভাত খেয়ে থালা বাসন কিছুই ধুই নাই, ওগুলি সিঙ্কে রেখে দিয়েছি। মনে থাকতে থাকতে আগে এই কাজটা করে নেই। আর রোদও আছে, বয়মটা শুকাতে হবে, তার জন্য আগের কাজটা আগে করে নিচ্ছি। আমার শাশুড়ি মা বলতেন, আগের কাজ আগে করো, পরের কাজ পরে। এখন একটু রোদ থাকাতে এই কাজটা সেরে নিচ্ছি, রোদে বয়ম শুকাতে হবে তার জন্যই। আর থালা বাসন পরে ধুলেও চলবে, কোনো সমস্যা নাই। এই ভিনেগারের এখন যে দাম, এটার অনেক দামি জিনিস হয়ে গেল।
যে কাপড়টা দিয়ে বয়মের মুখটা ঢেকে রেখেছিলাম ওটাও পরিষ্কার করে ধুয়ে এনেছি। এবার এই পাত্রে থাকবে আরো 15 দিন। 15 দিন নাই, আরো 21 দিন। আজকে 22 দিন হয়েছে, আরো 21 দিন থাকবে এভাবে সিগারেটটা। 21 দিন পর খাওয়ার উপযোগী হবে। আবারও এরকম করে ঢাকাটা এরকম করে রেখে দিব। এই টেবিলের উপরে থাকবে। এবার শুধু একদিন পর পর বয়মটা ধরে ঝাঁকুনি দিয়ে একটু দুলিয়ে দেব যেন উপর দিয়ে ফাঙ্গাস না পড়ে যায়। আশা করি ফাঙ্গাস পড়বে না, কোনোদিন পড়েও নাই। একটু খেয়াল করে এই কাজটা করতে হবে। ভিনেগারের কালারটা দেখুন, আরও একটু কালার হবে, আরও তো 20-22 দিন থাকবে বয়মে, এরই মধ্যে আরও একটু গোলাপি টাইপের হয়ে যাবে। তবে আপেলের কালার অনুযায়ী ভিনেগারের কালার হয়। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।